নমস্কার আপনাদের সবাইকে। আজকে ৪ঠা জুলাই ২০২৪। নমস্কার, আদাব জানিয়ে আমার এই লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় হচ্ছে 4th অফ জুলাই। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তো এখন এই স্বাধীনতা দিবসে চারদিকে প্রচুর বাজি টাজি পোড়ানো হবে, লোকে হৈ হৈ করে দল বেঁধে দেখতে যাবে। নদীর ধারে বসার জায়গা পাওয়া যাবে না, ভিড়াক্রান্ত একটা পরিবেশ, আমেরিকার জয়ধ্বনি করা হবে। তো এই সমস্ত সময় আমেরিকার যে আসল চেহারাটা সেটা মানুষের কাছে তুলে ধরা আরো বেশি করে দরকার। কিসের স্বাধীনতা, কাদের স্বাধীনতা, কোথায় স্বাধীনতা, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা খুব দরকার। তো আজকে আমি আগেও এদেশে প্রায় 40 বছর থাকার সুবাদে এদেশের আসল অবস্থাটা আমি বহু লোকের কাছে, বহু বন্ধু বান্ধব ছাত্রছাত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, এবং লেখালেখিও করেছি অনেক, যে আসল আমেরিকার চেহারাটা ঠিক কেমন। তো সেই ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা করার দরকার আছে বলে মনে হলো। তা এই বইটার কথা আমি আগেও অনেকবার বলেছি, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী। হ্যাঁ, এইটা বিরাসত থেকে গত বছর 2023-এ এই বইটা বেরিয়েছিল বাংলার পশ্চিমবঙ্গের বইমেলাতে, কলকাতার বইমেলাতে। তো সেই বইটার কথা আরেকবার সবার সামনে তুলে ধরছি, যে আমেরিকার এই যে গল্পটা, এই গল্পটা আসলে কি। এটা তো আমাদের দেশের লোকেরা কেউ তেমন জানে না, কারণ আমাদের দেশের মিডিয়া, হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তারপরে ধরো তোমাদের এই বলিউড, হলিউড, টলিউড, ঢালিউড, এই যে এই যে সব উডগুলো, এরা আমেরিকা সম্বন্ধে এমন একটা গ্যাস বেলুন দীর্ঘকাল ধরে তৈরি করেছে, যে সেই গ্যাস বেলুনটা যে কতখানি ফাঁপা এবং গ্যাসে ভর্তি, এবং তাতে বাস্তবের সঙ্গে সংযোগ যে কতটা কম, মানুষকে বোঝানো খুব কঠিন। কারণ মানুষ প্রথমেই তাহলে বলবে, একটা টাইপের লোক আছে তারা বলবে যে তুমি তাহলে ও দেশে পড়ে আছো কেন, ডলারের লোভে। হ্যাঁ, মানে এটা প্রথমেই আমাকে শুনতে হয়। অর্থাৎ কোনো দেশে থাকলে সেই দেশের খারাপ জিনিসগুলো দেখিয়ে দেওয়া চলবে না, সেই দেশের যে ভয়ঙ্কর দিকগুলো সেগুলো দেখিয়ে দেওয়া চলবে না, সে দেশের কোনো রকম কঠিন সমালোচনা করা চলবে না। সে আমাদের দেশেও তাই, এদেশেও তাই। তার মানে তুমি দেশদ্রোহী। হ্যাঁ, তো আমার একটা বই আছে, আপনি কি দেশদ্রোহী, সেটাও বেরিয়েছিল কয়েক বছর আগে। RBE বার করেছিল, যার নাম এখন হয়ে গেছে বহুস্বর। তো সেটা কলেজ স্ট্রিটে আমার সব বই পাওয়া যায়, আর এইটা আমি হাতের কাছে রেখে দিয়েছি, কারণ অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে যে আপনার বইগুলো ঠিক কোথায় পাওয়া যাবে, একটু বলতে পারেন। তো আমার এই যে সমস্ত বই, এই হারিত স্টোর কলকাতায়, সেখানে ওখানে স্টোরে গেলেও পাওয়া যায় পাটুলিতে, আর নয়তো haritbooks.com, এই যে ওপরে বাঁদিকে লেখা আছে, haritbooks.com-এ গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলেই বা ওদের টেলিফোন করলেই আহ, পাওয়া যাবে। ওদের টেলিফোন নাম্বারও এখানে দেওয়া আছে, টেলিফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে। উজ্জয়িনী মিত্র হচ্ছেন তার কর্ণধার, তাকে ফোন করলেই পাওয়া যাবে। তো সেটা হলো একটা কথা। এবারে আর বাংলাদেশে আমার বই পাঠক সমাবেশ, বাতিঘর, বিদিতা, আহ, হ্যাঁ, এরকম অনেক জায়গাতে পাওয়া যায়। আমার বন্ধু আছেন মেজবাউদ্দিন আহমেদ, অঙ্কুর প্রকাশনী, তার সঙ্গে যোগাযোগ করলেও পাওয়া যায়, পাওয়ার কোনো অসুবিধে নেই। আর কলকাতাতে এবারেও আমি গিয়ে কথা বলে এসেছি, অভিযান থেকে তো আমার বই বেরিয়েছে। এছাড়া ধ্যানবিন্দু আছে কলেজ স্কোয়ারের পেছনে, ধ্যানবিন্দুতে বললেই ওরা বই আনিয়ে দেবে, এবং ওরা ডেলিভারিও করে দেবে। তো এইসব, এই হচ্ছে বইয়ে পাওয়ার ব্যাপার। তো এই যে বইটা, সেই বইটাতে আমি আমেরিকার আসল গল্পটা আমি লিখেছি, যে আমেরিকার যে স্বাধীনতা, এটা হচ্ছে একটা গ্যাস বেলুন। হ্যাঁ, এই স্বাধীনতাটা কিসের বিনিময়ে, কারা এই স্বাধীনতার জন্যে দামটা আসলে দিচ্ছে, এবং এই স্বাধীনতার আসল চেহারাটা কি, এই কথাগুলো মানুষকে বলা খুব দরকার। এই কারণে দরকার আজকের দিনে আরো বেশি করে, যে আমাদের দেশে জোর করে এই যে ভোগবাদী, স্বার্থকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক যে ভয়ঙ্কর যে সিস্টেমটা, সেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ধনীরা কেবলমাত্র ধনী হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী একেবারে লুপ্ত হয়ে যাচ্ছে, এবং গরিবরা ক্রমশ গরিব হচ্ছে।
এই যে ভয়ঙ্কর সিস্টেম, আমি কিন্তু পুঁজিবাদের বিপক্ষে না, আমি কিন্তু কমিউনিস্ট না। আমি অনেকবার এই যে অনেক জায়গাতে আমি এই কথাটা বলেছি। হ্যাঁ, কারণ সঙ্গে সঙ্গে প্রশ্নটা আসে, ও তুমি তো কমিউনিস্ট। আমি কমিউনিস্ট না, আমি কমিউনিস্টও না। আমি একটা এমন একটা সিস্টেমে বিশ্বাস করি যেটা পুঁজিবাদের ভালো দিকগুলো এবং মানুষকে তাদের আহ, ব্যক্তি স্বাধীনতাকে উৎসাহ দেয়, যে সিস্টেম যেখানে ব্যক্তি স্বাধীনতার গলা টিপে শেষ করে দেওয়া হয় না কমিউনিস্ট মডেলের মতো। আবার পুঁজিবাদ একেবারে সম্পূর্ণভাবে লাগাম ছাড়া, অনিয়ন্ত্রিত, হ্যাঁ মানে মারাত্মক একটা চেহারা আমেরিকার মতো নেয়নি বা ভারতের মতো নেয়নি। সেই ধরনের একটা সিস্টেমের কথা আমি সবসময় বলে আসছি। তো এখন আমেরিকার যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো জানতে গেলে আমেরিকার যে আসল চেহারাটা একদিনে তো সব কিছু বলা যায় না। আমি বিশেষ করে সবাইকে বলবো, অনুরোধ করব, আমার যারা পাঠক পাঠিকা, আমার এই ইউটিউবের বা ফেসবুকে 15,000 ফলোয়ার আর 5,000 বন্ধু বান্ধব রয়েছে। আর এছাড়া আমার ইউটিউবে এখন আমার চ্যানেলে পার্থ ব্যানার্জি নাম দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। সেখানে 50,100 গ্রাহক, সাবস্ক্রাইবার। তো সুতরাং অনেক লোক আমার কথা শুনছে, আমার ফ্রিতে ইংরেজি ক্লাসগুলো নিচ্ছে, রাজনৈতিক আলোচনা, সাংস্কৃতিক আলোচনা সব কিছুই শুনছে। তো এই বইটা আমি বিশেষ করে সবাইকে পড়ার জন্য অনুরোধ করব। ভিরাসাত বার করেছিল গত বছর। আর যেটা বললাম, দেশ, ধ্যানবিন্দু, অভিযান, আর বাংলাদেশে পাঠক সমাবেশ, বাতিঘর, বিদিতা, অঙ্কুর প্রকাশনী, সমস্ত জায়গাতে, অনেক জায়গাতে আমার সব বই পাওয়া যায়। haritbooks.com-এ আমার সব বই পাওয়া যায়। তো এইটা বললাম, এই যে চার্টটা, এই চার্টটা আমি জানি না এটা আপনারা দেখতে পাবেন কিনা। এই চার্টটা আমি আমার যে দীর্ঘ আমেরিকাতে যে রাজনীতি করার এবং আম, বিশেষ করে শ্রমিক ইউনিয়নের কলেজে দীর্ঘকাল পড়ানোর যে অভিজ্ঞতা, সেখানে আমি এই চার্টটা অনেকবার করে সবাইকে দেখিয়েছি। জানি না এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এইটাতে ইংরেজিতে আছে, এটার বাংলাটাও আমি আমার বইতে, ওই বইটাতে আমি দিয়েছি, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। উইলকিনসন এবং পিকেট বলে দুজন ব্রিটিশ সমাজবিজ্ঞানী, তারা সারা পৃথিবী জুড়ে বহু বছর ধরে রিসার্চ করে এই চার্টটা তৈরি করেছিলেন। এটাতে দেখা যাচ্ছে, যদি লক্ষ্য করেন একেবারে উপরের দিকে, আমি জানি না আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো কিনা। এই যে এটা আসলে এই উল্টো করতে গেলে বাঁ হাত ডান হাত, এই দেখুন আমার এই আঙুলের এখানে ইউএসএ, অর্থাৎ ইউএসএ তে এটাতে দেখানো হচ্ছে যে যে দেশে যত বেশি অর্থনৈতিক বৈষম্য, সেই দেশে সামাজিক সমস্যাগুলো তত তীব্র এবং প্রকট এবং মাত্রা ছাড়া। তো এই হচ্ছে ইউএসএ, একেবারে ওপরে সবচাইতে বেশি ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য। এবং এই দিকে দেখুন, এই দিকে যে যে জিনিসগুলো দেওয়া আছে, এই যে এইখানে আমার এই আঙুলটায় দেখুন, হ্যাঁ, জীবন কতদিন বাঁচবেন, অঙ্ক এবং সাক্ষরতার হার কেমন, শিশু মৃত্যুর হার, খুন, পুলিশ ব্রুটালিটি, জেলে কতজন মানুষ আছে, টিনেজ অবস্থায় কত মেয়ে তারা গর্ভবতী হচ্ছে, মানুষ মানুষকে বিশ্বাস করে কেমন, ওবেসিটি অর্থাৎ অতি স্থূলতা আক্রান্ত, মেন্টাল ইলনেস মানসিক অবসাদ, অ্যালকোহল ড্রাগ অ্যাডিকশন, এবং সোশ্যাল মোবিলিটি অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ওঠবার উন্নতি করার যে পরিস্থিতি, সেটা কেমন। তো দেখা যাচ্ছে যে জাপান, তারপরে সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, জার্মানি, আহ, এই সমস্ত দেশগুলোর অবস্থা অপেক্ষাকৃত অনেক ভালো। আর এই আমার এই আঙুলটা দেখুন, এই যে আমার এই আঙুলটা, এইখানে ইউএস এর অবস্থা সবচাইতে খারাপ। এটা হচ্ছে কেবলমাত্র ধনী দেশগুলোর কথা বলা হচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকা বা বাংলাদেশের সঙ্গে আমেরিকার তুলনা করলে চলবে না, কারণ কেবলমাত্র ধনী দেশগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ। কিন্তু এটা যদি কারোকে বলি, তোকে বলবো যে তুমি কি পাগল, আমেরিকা তো সবচাইতে শ্রেষ্ঠ দেশ। এই গ্যাস বেলুনটা ফলানো হয়েছে, এই গ্যাস বেলুনটা ফাটিয়ে দেওয়া খুব দরকার। কারণ আমেরিকার অবস্থা ধনী দেশগুলোর মধ্যে সবচাইতে খারাপ। হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যে এই কথাটা বললে অনেকে চমকে ওঠে। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ জেলে বন্দি আছে সব দেশ মিলিয়ে, রাশিয়া, চায়না, ভারত, বাংলাদেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, হ্যাঁ, সৌদি আরব, মানে যত দেশ আছে সব, সারা পৃথিবী মিলিয়ে, নর্থ কোরিয়া, যেগুলো সম্পর্কে ভয়ঙ্কর সব কথা বলা হয়, তাদের মধ্যে
সব মিলিয়ে যত বন্দি আছে জেলে সারা পৃথিবীতে, শুধু আমেরিকাতে তার 1/4 আছে, তার থেকেও বেশি। তো আমার ছাত্রছাত্রীদের, আমেরিকান ছাত্রছাত্রীদের যখন বলতাম, তারা চমকে উঠতো, কারণ তারা তো এরকম কথা কখনো শোনেনি। তারপর আমি তাদের বলতাম যে আমার কথা তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরা রিসার্চ করো। আমি তোমাদের টাইম দিচ্ছি, আমি তোমাদের কম্পিউটার দিচ্ছি, ওয়াইফাই দিচ্ছি, ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছি, তোমরা নিজেরা গিয়ে রিসার্চ করো, করে দেখো যে আমার কথাগুলো সত্যি না মিথ্যে। তারপরে তারা রিসার্চ করে ফিরে এসে বলতো যে তুমি আমাদের চোখ খুলে দিলে, আমরা তো কোনোদিনও এরকম কথা শুনিনি। সারা, অর্থাৎ এই যে স্বাধীনতার যে গল্পটা, সেটা যে কতখানি ফালতু গল্প, হ্যাঁ, অর্থহীন গল্প, সেটা মানুষের কাছে তুলে ধরা খুব দরকার। সারা পৃথিবীর মধ্যে যত সংখ্যক বন্দি জেলে আছে, তার মধ্যে শুধু আমেরিকাতে তার 1/4-এরও বেশি জেলে আছে, 26%। এই হচ্ছে আমেরিকার অবস্থা। আচ্ছা, ওই যে যে চার্টটা আমি এক্ষুনি দেখালাম, যারা ইংরেজিতে অত ভালো পড়তে পারেন না বা পড়তে পারেননি, তাদেরকে আমি এই বইটার কথা আরেকবার বলছি। বইটাতে 85 পাতায় আমি এই চার্টটার একটা বাংলা ভিরাসাত থেকে আমার জন্য করে দিয়েছিল, সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা, এটাতে ওই একই আর্থিক বৈষম্যের কারণে স্বাস্থ্য ও সামাজিক সমস্যা তীব্র, উইলকিনসন ও পিকেট 2010। এইখানে দেখানো হচ্ছে যে এই যে বাঁ দিকের এইগুলো, এতে দেখানো হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে অতি স্থূলতা, গর্ভধারণ, অল্প বয়সে গর্ভধারণ, কয়েদি, হ্যাঁ, এই সমস্ত শিশু মৃত্যু, শিক্ষার হার, হ্যাঁ, সব কিছুতে সামাজিক উন্নতির সুযোগ, ড্রাগ এবং মদ্যপান, মানসিক রোগ, সমস্ত কিছুতে এই ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ, সবচাইতে খারাপ। তারপরে ইউকে, তারপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রিস, ইটালি, আমরা কমতে 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 সবচাইতে ভালো অবস্থা হচ্ছে জাপান, সুইডেন, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দেখানো হচ্ছে যে আর্থিক বৈষম্য যেখানে সবচাইতে কম, সেখানে সামাজিক এবং অন্যান্য সমস্যা সবচাইতে কম, শিক্ষার হার বেশি, ইত্যাদি ইত্যাদি। মানুষের একটা বাঁচার, একটা তাদের বেঁচে থাকার একটা কারণ আছে। আর আমেরিকাতে সবচাইতে খারাপ ধনী দেশগুলোর মধ্যে। এই যে কোভিডে আমেরিকাতে, এখন তো তার কথা কেউ বলেই না, কারণ পুরো ব্যাপারটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে একরকম। আমেরিকাতে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ মারা গেছে, 10 লক্ষেরও বেশি, এখন 11 লক্ষ ছাড়িয়ে গেছে। তাহলে কেন, যদি আমেরিকার অবস্থা এত ভালো হয়, তাহলে আমেরিকাতে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লোক কোভিডে মারা গেল কেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে এই বইতে আরও আমি দু একটা চার্ট আমি দিয়েছি। আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করছি, কারণ 4th of July-তে এই স্বাধীনতা স্বাধীনতা করে আমেরিকা আমেরিকা করে সবাই ঢাক পেটাবে। আর শুধু আমেরিকাতে তো নয়, এখন তো আমেরিকার ছুটির দিনগুলো সারা পৃথিবীর ছুটির দিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে হ্যালোউইন থেকে, থ্যাঙ্কসগিভিং থেকে, মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, সব আমেরিকার ছুটিগুলো এখন সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের মতন নকল করা দেশগুলোতে সবচাইতে বেশি। দারিদ্র সীমার নিচে শিশুরা, এই যে দারিদ্র সীমার নিচে শিশুরা, এখানে দেখানো হচ্ছে যে, আবার দেখুন, সেই সবচাইতে আহ, মানে যারা আর কি ওইসিডি কান্ট্রি বলে, অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে এইটা, এটাতে দেখানো হচ্ছে OECD.org, দেখানো হচ্ছে যে তুরস্কর অবস্থা সবচাইতে খারাপ, তারপর ইসরায়েল, তারপরে চিলি, তারপরেই ইউএসএ। 25%, মানে 100 জনের মধ্যে 25 জন শিশু দারিদ্র সীমার নিচে থাকে আমেরিকাতে। তার থেকে ভালো অবস্থায় মেক্সিকো, ইটালি, জাপান, কানাডা, ওইসিডি গড়, ফ্রান্স, ইউকে, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক। এই হলো আমেরিকার অবস্থা, দারিদ্র সীমার নিচে শিশুরা। প্রত্যেক 4 জন শিশুর মধ্যে একজন শিশু এত গরিব যে তারা ভালো করে খেতে পায় না, তাদের অপুষ্টিতে ভোগে, নানান রকম রোগে ভোগে। স্কুল ড্রপ আউট তো আমেরিকাতে খুব বেশি। আমেরিকাতে প্রত্যেক 100 জনের মধ্যে মাত্র 40 জন কলেজ শিক্ষিত। হ্যাঁ, আমেরিকাতে 60 জন কখনো কলেজে যায়নি। তো এই হচ্ছে আমেরিকার অবস্থা। হ্যাঁ, তারপরে আম, খাবারের কোয়ালিটি মানে সাংঘাতিক খারাপ। হ্যাঁ, মানে বললে কেউ বিশ্বাস করবে না। এখানে গরিব
ছেলে মেয়েদের স্কুলে যে লাঞ্চ দেওয়া হয়, সেই যে স্কুলের লাঞ্চ সেই গরুতেও খাবে না। বললে কেউ বিশ্বাস করবে না, কারণ এই কথাগুলো তো কখনো বলা হয় না আমেরিকা সম্বন্ধে। এই দেখো আমেরিকাতে সবাইয়ের গাড়ি আছে, এই যে কথাটা বলা হয়, আমরাও দেশে যখন থাকতাম ওইটাই আমরা শুনতাম, ছবি দেখতাম, লাইফ ম্যাগাজিনে ঝকঝকে ছবি বেরোতো, একটা পার্কিং লটে কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা ভাবতাম দেখো আমেরিকা কি ভালো দেশ, সবাইয়ের গাড়ি আছে। কিন্তু আমেরিকাতে সবাইয়ের কেন গাড়ি আছে? তার কারণ হচ্ছে আমেরিকাতে কোনো গণপরিবহন ব্যবস্থা নেই, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যেখানে থাকি নিউ ইয়র্ক শহর, এই শহরের বাইরে আমেরিকাতে যে কোনো জায়গাতে, বিশেষ করে যেগুলোকে সাবার্ব বলে, হ্যাঁ, মানে বড় শহরের বাইরে যে বিস্তীর্ণ আমেরিকা, সেখানে কোনো গণপরিবহন ব্যবস্থা নেই। ট্রাম তো কবেই উঠে গেছে, বাস নেই, কিচ্ছু নেই, মানে একেবারে নেই বললেই চলে। গাড়ি থাকতেই হবে। গাড়ি না থাকলে মানে যদি একজন মহিলা যদি কারোর বাড়িতে ন্যানির কাজ করতে আসে, বাচ্চা দেখার কাজ করতে আসে, হ্যাঁ, বা কারোর বাড়িতে যদি কেউ কোনো মানে বাড়িতে যদি কেউ বাড়ি পরিষ্কার করার জন্য কাজ করতে আসে, মানে একেবারে গরিব যারা, তাদেরও একটা ভাঙা গাড়ি থাকতেই হবে, না গাড়ি থাকলে সে আসতে পারবে না কাজে। সেই জন্য সবার গাড়ি আছে। গাড়িটা বিলাসিতা নয়, গাড়িটা একেবারে নেসেসিটি, কারণ কোনো গণপরিবহন ব্যবস্থা বলে কিছু নেই। মানে আমরা নিজেরা এমন এমন জায়গাতে আমরা থেকেছি এক সময়, এখন তো নিউ ইয়র্ক শহরে থাকি গত 20-22 বছর, প্রায় 25 বছর হতে চললো। তার আগে আমরা যেসব জায়গাতে থাকতাম, সেখানে আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে যে রাত্রিবেলায় যদি বাচ্চার জন্য যদি দুধ কিনতে যেতে হয় বা কিছু একটা কিনতে যেতে হয়, তুমি যেতেই পারবে না দোকানে গাড়ি ছাড়া, গাড়ি বার করতেই হবে। অর্থাৎ বাধ্য করেছে মানুষকে গাড়ির ওপর নির্ভরশীল হতে, তেলের ওপর নির্ভরশীল হতে। সেই তেল আসছে বেশিরভাগ মিডল ইস্ট থেকে, এবং মিডল ইস্টে যার জন্য এরা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। আমেরিকার সবচাইতে তিনটে প্রধান বিজনেস, আমি আমার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতাম এগুলো, যে তোমরা কি জানো আমেরিকার সবচাইতে বড় ইন্ডাস্ট্রি কি? তখন তারা কেউ বলতো যে হ্যাঁ কার ইন্ডাস্ট্রি, কেউ বলতো গাড়ির গাড়ির, কেউ বলতো যে আহ, না রিটেল, মানে এইসব জামা কাপড়ের দোকান, ওয়ালমার্ট, কে মার্ট, সিয়ার্স, জেসি পেনি, মানে অসংখ্য বিশাল বিশাল দোকান যেখানে সারা পৃথিবী থেকে সাপ্লাই আসছে। সাপ্লাই আসছে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, এসব জায়গাতে বেসিক্যালি দাস শ্রমিকের মতন শ্রমিকদের কাজে লাগিয়ে নেওয়া হচ্ছে, তাদের সমস্ত তৈরি করা জামা কাপড় এখানে যে কোনো দোকানে কিনতে গেলেই লেখা আছে তলায়, একটা শার্ট কিনতে গেছি বা একটা বাচ্চাদের ড্রেস কিনতে গেছি, মেড ইন বাংলাদেশ, হ্যাঁ, মেড ইন চায়না। চায়না তো সব, খেলনা থেকে শুরু করে সব চায়না, যার জন্য চায়নার বিরুদ্ধে এরা আসলে কোনো কথা বলে না, কারণ চায়না ছাড়া চলবে না। এদেশে কোনো ইন্ডাস্ট্রি মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সব শেষ হয়ে গেছে, সব বিদেশ থেকে আসে। হ্যাঁ, এমনকি এই আমেরিকান গাড়ির পার্টসও বিদেশে তৈরি হয়, মানে লোকে বিশ্বাস করবে না। আমেরিকান গাড়ি যেগুলো, মানে শেভি বা ফোর্ড, এই যে একদম জেনারেল মোটরস, যে একেবারে টিপিক্যাল আমেরিকান গাড়ি যেগুলো কেউ কেনে না কারণ তার কোয়ালিটি এত খারাপ, হ্যাঁ, তারও পার্টস বিদেশ থেকে তৈরি হয়ে এদেশে আসে। এদেশে গাড়ির ইন্ডাস্ট্রি যেটা সবচাইতে একটা বড় ইন্ডাস্ট্রি ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে যে কেউ হয়তো বলল যে অন্য কোনো ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এদেশের প্রধান যে তিনটে বাণিজ্য আমেরিকাতে, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার ইন্ডাস্ট্রি, অর্থাৎ যুদ্ধের ইন্ডাস্ট্রি, সারা পৃথিবী জুড়ে যুদ্ধ লাগিয়ে রেখেছে আমেরিকা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এই ভলিউমটা যদি দেখতেন, আমি তো ঠিক বলতে পারবো না, আমি আচ্ছা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, মানে আমার আমার এই এর থেকে বেশি বাড়ানো সম্ভব নয়। যাই হোক, আমি বলছি আমার ল্যাপটপে আমি এই এই চেষ্টা করছি, এবারে হয়তো একটু ভালো হতে পারে। তো যাই হোক, আমি বলছি এই হচ্ছে আমেরিকার অবস্থা। আমেরিকাতে যে পুলিশ ব্রুটালিটি, যেখানে সেখানে গরিব কালো মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে গান ভায়োলেন্স, যেখানে সেখানে লোকে মানে গুলি চালিয়ে মানুষ মেরে ফেলছে, হ্যাঁ, মানে কত যে এরকম ঘটনা এদেশে অসংখ্য ঘটনা ঘটে চলেছে, তার কোনো সীমা পরিসীমা নেই। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরা খুব দরকার। এবং এই যে সমস্ত মিডিয়া, সমস্ত কিছু শিল্প, সব কিছু একচেটিয়া, হ্যাঁ, 1%-এর হাতে চলে গেছে। মানে ভারতে যেরকম কেবলমাত্র সবচাইতে যে ধনিক শ্রেণী যারা, সেই 1%-এর হাতে
ভারতের 50 থেকে 60% সম্পদ কেন্দ্রীভূত হয়েছে, মানে তাদের হাতে সারা দেশে যত সম্পদ তার 50-60% কেবলমাত্র 1%-এর হাতে। আম্বানি, আদানি, যাদেরকে এই বিজেপি, এই আরএসএস, এই গভর্নমেন্ট আরো পুষ্ট করেছে। হ্যাঁ, আদানি তো এখন পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠতম ধনী, মাত্র 10 বছরে তার এই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, এই জিনিসগুলো এদেশেও আমেরিকাতেও সেরকম। 1%-এর হাতে আমেরিকার 70% সম্পদ আছে, লোকে বলে 90%। মানে এই হচ্ছে অবস্থা। আমি একবার একটা গ্রাফ দেখিয়েছিলাম আমার ক্লাসে, তাতে আমি দেখিয়েছিলাম, সেই গ্রাফটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, এরপরে আমি চেষ্টা করছি আমার ক্লাসগুলোতে বা আমার আলোচনাগুলোতে একটা বোর্ড, ব্ল্যাক বোর্ড মানে হোয়াইট বোর্ড রেখে দেবো এই ডান দিকটাতে, এই সাইডটাতে রেখে দেবো, এই সাইডটাতে, এই যেখানে এখন এই ছবিটা আছে আর এই ছবির ফুলের ইয়েটা আছে, এইখানটাতে আমি একটা রেখে দেবো। এবং সেটাতে আমি দরকারি কথাগুলো সমস্ত কিছু, যত চার্ট বা ইংরেজি ক্লাসের সময় যত দরকারি কথা সব আমি সেখানে লিখে রেখে দেবো, যাতে লোকেরা আমার কথা শুনতে শুনতে, যারা আমার ক্লাস যারা নিচ্ছে বা আমার আলোচনাগুলো যারা শুনছে, তারা যেন ওই চার্টগুলো বা ছবিগুলো তারা যেন দেখতে পায়, ঠিক ক্লাসরুমে যেরকম হয় সেটার ব্যবস্থা আমি করছি। আমার এমনিতে খুব একটা টেকনোলজির অত আমার জ্ঞান নেই, ফলে আমি যেটা আমার পক্ষে করা সম্ভব সেটাই করি। এবং তাতেই 50,000 আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটাতে আমার যথেষ্ট। আমি তো কোনো লাভ করার উদ্দেশ্যে করছি না। অনেকে বলে যে ফ্রিতে দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন কেন, আপনি তো ইউটিউব থেকে অনেক রোজগার করছেন। কিছুই রোজগার করছি না ইউটিউবে। হ্যাঁ, আমি যা রোজগার করছি সে এখনো পর্যন্ত আমার ব্যাংকে ইউটিউব থেকে একটা পয়সাও জমা পড়েনি আজ পর্যন্ত। তো সুতরাং এইসব ফালতু কথা বলে লাভ নেই। লোকেরা মানে আসলে যে যারা আমার কথাগুলো পছন্দ করে না, যারা আমাকে আমার যে অন্যরকম কথাবার্তা, হ্যাঁ, মানুষকে অন্যভাবে ভাবনা চিন্তা করানোর, বিশ্লেষণ করতে শেখানোর, প্রশ্ন করতে শেখানোর আমার যে ক্ষমতা, এই জিনিসটাকে যারা পছন্দ করে না, তারা সব সময় খারাপ কথা বলে এবং তারা চায় যে আমি যেন এই আলোচনাগুলো না করি, বা সবার সামনে আমাকে একটা ছোট করা, অপমান করা, ব্যক্তিগত আক্রমণ করা, নোংরা কথাবার্তা বলা, এইসবগুলো তারা করে যায়। ঠিক যেমন একটা লোকের বাড়িতে, বাড়ির ভেতর যারা ঢুকতে পারছে না, বাইরে থেকে কাঁচে একটা জানলায় ইঁট মেরে দিয়ে কাঁচটা ভেঙে দিয়ে চলে গেল, হ্যাঁ, বা একটা নোংরা গালাগালি দিয়ে চলে গেল, যাতে অন্যরা সেই বাড়িটাতে ভয়তে না আসে। এটা হচ্ছে এদের পলিসি, এই হচ্ছে এদের রাজনীতি। তো সেসব আমার গা সওয়া হয়ে গেছে, আমার কিছু যায় আসে না। বহু ভালো ভালো ছেলে মেয়ে সারা পৃথিবী থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, অন্যান্য জায়গা থেকে আমার ক্লাস নিচ্ছে, আমার আলোচনাগুলো শুনছে। তাদের জন্যে আমি এই কাজটা চালিয়ে যাব। আমেরিকা সম্বন্ধে এই যে গ্যাস বেলুনটা ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে, এটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা আমি করে যাব, কারণ এইটা হচ্ছে একটা মারাত্মক সিস্টেম। আমেরিকার সাধারণ মানুষের সম্পর্কে কিন্তু আমার কোনো বিরূপ মনোভাব নেই। তারা আমাদের বন্ধু, তারা আমাদের প্রতিবেশী। দীর্ঘ সেই 1985 সাল থেকে আর আজকে 2024, 39 বছর হতে চললো এই আগস্ট মাসে, সামনের মাসে 39 বছর আমেরিকাতে আমার পূর্ণ হবে। তো এই 39 বছর আমেরিকাতে থাকলাম, মানে কল্পনা করতে পারিনি কখনো। ইংরেজিতে কথাই বলতে পারতাম না, ভয় করতো, কিচ্ছু জানতাম না আমেরিকা সম্বন্ধে। এখন আমেরিকার নারী নক্ষত্র জানি, অসংখ্য আমেরিকান বন্ধু বান্ধবী, ছাত্র ছাত্রী, প্রতিবেশী, সহকর্মী, তাদের সঙ্গে কাজ করি, তাদের সঙ্গে ওঠা বসা করি, তাদের সঙ্গে কথা বলি। ফলে আমার আমেরিকা সম্বন্ধে যে ধারণা, এবং রাস্তায় নেমে রাজনীতি করেছি দীর্ঘকাল, শ্রমিক ইউনিয়নের কলেজে পড়িয়েছি, 30,000 শ্রমিক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাদেরকে 14 বছর ধরে পড়িয়েছি। আমার অভিজ্ঞতা আর 5টা প্রবাসী বাঙালির অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা। ওই বঙ্গ সম্মেলনের যে, আমি ওটাকে বলি সংমেলন, মানে সঙ্গদের মিলন হচ্ছে আর কি, এই মুহূর্তে চলছে শিকাগোতে, সেখানে খালি হিন্দি গান হচ্ছে, এদিকে নাম হচ্ছে বঙ্গ সম্মেলন। যাই হোক, সেটা সম্পূর্ণ আলাদা গল্প। তো সেই যে আমার যে আমেরিকা সম্বন্ধে যে নলেজ, যে জ্ঞান, যে অভিজ্ঞতা, সেটা আর 5জনের থেকে সম্পূর্ণ আলাদা। এবং আমি যা যা লিখেছি প্রত্যেকটা, এই যে বইতে যত কথা আছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তথ্য রেফারেন্স দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর আইটি সেলের তথ্য না,
যার কোনো রেফারেন্স নেই। এটা হচ্ছে রেফারেন্স দেওয়া, প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে। আরেকটা ছোট্ট একটা চার্ট দেখিয়ে আজকের মতন এই আলোচনাটা শেষ করব, কারণ এই আলোচনাটা আমি বারবার করে বলছি, এই আলোচনাটা চালিয়ে যেতে হবে, কারণ তার মেন কারণ হচ্ছে যে এই সিস্টেমটা জোর করে আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। ভোগবাদী, ব্যক্তিকেন্দ্রিক, নিয়ন্ত্রণহীন পুঁজিবাদ মার্কিন মডেলের। এই ছবিতে দেখানো হচ্ছে যে পুলিশি বর্বরতা সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলোর কথা বলা হয়েছে, এটা এই চার্টটা খুব একটা ভালো হয়নি, এটাতে ঠিকমতো ছাপা হয়নি। মানে ধনী দেশগুলোর মধ্যে ধনী দেশের সংখ্যার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। ইউএসএ, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স, হ্যাঁ, ইত্যাদি দেশের মধ্যে দেখুন এই সবচাইতে ওপরের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমেরিকা। অর্থাৎ পুলিশি হত্যা ধনী দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি হত্যা, প্রিজন সূত্র, প্রিজন পলিসি ইনিশিয়েটিভ। হ্যাঁ, এগুলো আজকাল তো সব কিছু মানে ভেরিফাই করে নেওয়া, যাচাই করে নেওয়া খুব সহজ। ওপরের লাইনটা হচ্ছে আমেরিকা, মানে সারা পৃথিবীর মধ্যে যত পুলিশি হত্যা হচ্ছে তার মধ্যে আমেরিকার পুলিশি হত্যা হচ্ছে লাগাম ছাড়া নিয়ন্ত্রণহীন বর্বর। হ্যাঁ, তো এই হলো আসল আমেরিকার অবস্থা। তুমি যতক্ষণ পর্যন্ত চুপচাপ থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সিস্টেমের বিরুদ্ধে কোনো কথা না বলবে, হ্যাঁ, আমেরিকা তোমাকে আমি পুজো করি এবং তোমার ডলার আমার কাছে ভীষণ প্রিয়। হ্যাঁ, আজকে আমেরিকার ডলার, আমাদের এক আমেরিকান ডলারে আমাদের ভারতীয় টাকায় হচ্ছে প্রায় 84 টাকা। মানে ভাবা যায় না। আমি যখন এদেশে এসেছিলাম তখন ছিল 11। এক আমেরিকান ডলারে, মার্কিন ডলারে 11 ভারতীয় রুপি ছিল। এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 84। বাংলাদেশের অবস্থা আরও খারাপ, বোধহয় 110 না 120 এরকম কিছু একটা হবে। সুতরাং এদেশের মানে ওই একটাই মানে মানে মৌচাক একটাই, ওই মৌচাকটা ভেঙে গেলেই আমেরিকা শেষ। এবং সেই মৌচাকটা কি করে ধরে রেখেছে? যুদ্ধের অস্ত্র বিক্রি করে, সারা পৃথিবীতে যুদ্ধ এবং সন্ত্রাসের রাজনীতি করে। আজকে পৃথিবীতে যত বড় বড় টেররিস্ট সংগঠন তৈরি হয়েছে, প্রায় প্রত্যেকটা টেররিস্ট সংগঠনের পিছনে, তৈরির পেছনে আমেরিকার হাত আছে। তালিবান তৈরির পেছনে আমেরিকার হাত আছে, খালিস্তান তৈরির পেছনে আমেরিকার হাত আছে, আইএস তৈরির পেছনে আমেরিকার হাত আছে। মানে প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ, ভিন্দ্রান ওয়ালের থেকে শুরু করে আমাদের ওসামা বিন লাদেন থেকে শুরু করে যত বড় বড় টেররিস্ট, সব প্রত্যেকটা তৈরির পেছনে আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সিআই এর হাত আছে। হ্যাঁ, এই হচ্ছে আমেরিকার আসল স্বাধীনতার গল্প। আমার গুরু নোম চমস্কি, তিনি সারা জীবন আমেরিকার এই সিস্টেমের বিরুদ্ধে এবং এই অজানা অন্ধকার দিকটা নিয়ে কথা বলে যাচ্ছেন, সেই জন্য তাকে আমেরিকার মিডিয়া ব্রাত্য করে রেখেছে। তিনি এখন খুবই অসুস্থ, তিনি ব্রাজিলের গিয়ে স্ট্রোক হয়েছিল এবং মানে কোনো রকমে বেঁচে এখন মানে একটু একটু করে ভালোর দিকে যাচ্ছেন বলে আমি শুনেছি। তার সঙ্গে দীর্ঘ 25 বছরের আমার যোগাযোগ, সেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়তে যখন গিয়েছিলাম সায়েন্স ছেড়ে দিয়ে, তখন থেকে তার সঙ্গে আমার যোগাযোগ। তাকে আমেরিকার মিডিয়া, তার নাম আমেরিকাতে খুব কম লোক জানে। আমি যখন আমার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতাম, তারা বলতো যে আমরা কোনোদিনও নোম চমস্কির নাম শুনিনি, তোমার কাছে প্রথম শুনলাম। অথচ তিনি সারা পৃথিবীতে পরিচিত, কিন্তু আমেরিকার লোকেরা তার নাম জানে না। তো এই হচ্ছে আমেরিকার আসল গল্প, স্বাধীনতা। যে তোমার বাক স্বাধীনতা ঠিক ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে কথা না বলবে। তোমার রাস্তায় চলাফেরা করা যে কোনো স্বাধীনতা তোমার, যতক্ষণ পর্যন্ত তুমি ওই, ঠিক যেটাকে ঘোড়ার দু চোখে যেরকম বাঁধা থাকে, ঠুলি পড়ানো থাকে, ঘোড়া কেবলমাত্র সামনে যা যেটুকু দেখতে পায়, তার বাইরের যে বিশাল জগৎ, সেই জগৎটা সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ঠিক সেই রকম আমেরিকার স্বাধীনতা হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত ওই আমেরিকার ব্যক্তিকেন্দ্রিক ভোগবাদী পুঁজিবাদের, নিয়ন্ত্রণহীন পুঁজিবাদের ভজনা করবে, ততক্ষণ পর্যন্ত তুমি স্বাধীন। আর তুমি যদি গরিব হও, তুমি যদি গরিবের গরিব হও, হতদরিদ্র হও, কালো হও, হিসপ্যানিক হও, তাহলে তোমার স্থান জেলে। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ
জেলে আছে সর্বমোট শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে তার 26%, 1/4 বেশি। যাচাই করে নিন সবাই। এই হলো আমেরিকার স্বাধীনতার আসল গল্প। ঠিক আছে? এই 4th অফ জুলাইতে আমি স্বাধীনতা দিবস পালনও করি না। আমি বাজি পোড়ানো দেখতেও যাই না। আগে যেতাম, যখন প্রথম এসেছিলাম এসব জানতাম না। এখন আর যাই না। এবং আমি একা না, আমার মতো অসংখ্য মানুষ আমেরিকাতে এই ফেক স্বাধীনতা, এই বর্বরতা, নিষ্ঠুরতা, যুদ্ধবাদী, নিপীড়নমূলক, জেল এবং পুলিশি বর্বরতামূলক, কুস্বাস্থ্য, অস্বাস্থ্য, অশিক্ষা, জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সেই গল্পটাও আমাকে বলতে হবে। সেই লড়াইয়ের গল্পটাও আমাকে বলতে হবে। অসংখ্য ইয়াং ছেলেমেয়ে সারা আমেরিকাতে এই সমস্ত বর্বরতা, অসভ্যতা, অত্যাচারের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, মিডিয়ার মগজ ধোলাইয়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাদের সঙ্গে আমরা কাজ করি। শান্তির আন্দোলনে, পরিবেশ রক্ষার আন্দোলনে, ইমিগ্রেন্টদের অধিকার রক্ষার আন্দোলনে আমরা আছি, চিরকাল আছি। শ্রমিকের ইউনিয়ন রক্ষার আন্দোলনে। সেই লড়াইটার গল্পটাও আমি বলে যাচ্ছি। মেরিকা মায়া সাতকাহন ধারাবাহিকভাবে বেরিয়েছিল বঙ্গদর্শন.com-এ। তাতে আমার দীর্ঘ আলোচনা আছে, আত্মজীবনীমূলক। এবং এরপরে আমি নিউ ইয়র্কে আসার পর থেকে যে লড়াইটা করেছি সেই গল্পটা আলাদা একটা বইতে আমি বলবো। ঠিক আছে? সবাই ভালো থাকুন, ভালো থাকো। পরে আবার দেখা হবে, কথা হবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পার্থ ব্যানার্জি গেলেই খুঁজে পাবে ইউটিউবে। ঠিক আছে? সবাই ভালো থাকো। আবার পরে দেখা হবে। চেষ্টা করি প্রত্যেক রোববার যাতে ইংরেজি ক্লাসটা দিতে। শরীর ভালো থাকলে আবার দেবো। রাখছি এখন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, আদাব।